নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন। কি হয়েছে সন্ধ্যা? কান্না করতেছো কেন? কেউ কিছু বলেছে? সন্ধ্যা জবাব দেয় না। আয়াস ফের বলে, আচ্ছা শান্ত হও, কি হয়েছে আমাকে বলো। সন্ধ্যা থামে না। কেটে যায় বেশ অনেকক্ষণ। আয়াস বুঝতে পারে সন্ধ্যার কিছু হয়েছে, যার কারণে ও অদ্ভুত বিহেভ করলো। একসময় সন্ধ্যা শান্ত হয়ে আসে, সাথে ধরে রাখা আয়াসের টি শার্টও আলগা করে দেয়। আয়াসকে ছেড়ে দিয়ে কোনো দিকে না তাকিয়েই বেরিয়ে যায় বাগান থেকে। আয়াস আহাম্মকের মতো তাকিয়ে থাকে সেদিকে। হঠাৎ করে কাঁধে কারো হাতের ছোঁয়া পেয়ে পেছনে তাকায়। রানা, আকাশ, তমাল, সাফি, জেরিন আর লিজাকে দেখে নিজেকে সামলে নেয়। ডানা ঠোঁট চেপে হেসে হেসে বারবার আয়াসের দিকে ঘুরতে থাকে। আয়াস ভ্রুকুচকে বলে, কি এরকম করেছিস কেন? আমাদের সামনে সারাদিন ফ্রিয়েন্সে করো, আর এখন লুকিয়ে লুকিয়ে প্রেম করতেছো। আয়াস কপালে ভাঁজ ফেলে বলে, প্রেম করতেছি মানে? আমি কোনো প্রেম টেম করিনি। আর তোরা আজেরা পেঁচাল বন্ধ করে কাজে মন দে। বলে গটগট করে চলে যেতে নাই। তারপর আবার পেছনে ফিরে বলে, বাই দ্য ওয়ে, তোরা আমার পেছনে কিভাবে আসলি? কখন আসছিস তোরা? আকাশ হাই তুলতে তুলতে বলে, যখন সন্ধ্যা তোকে জড়িয়ে ধরতে বললাম তখন আছি, কিন্তু বুঝিনি লুকিয়ে লুকিয়ে পুরো জড়িয়ে ধরাটা দেখতে পারবো। বাকি সবাই হেসে ওঠে। আয়াস কাশি দিয়ে গলা পরিষ্কার করে চোখ রাঙিয়ে চলে যায়। সবাই শব্দ করে হেসে দেয়। লিজা বলে, দোস্ত, আমি তো টাস্কি খেয়ে গেছি সন্ধ্যার কথা শুনে। তারপর ডাবল টাস্কি খাইছি আমাদের হিটলারের জড়িয়ে ধরা দেখে। ও মাই আল্লাহ, আমি তো ভাবতেই পারিনি। দোস্ত, সন্ধ্যা শিওর এই হিটলারের প্রেমের জলে ডুবতেছে, কিন্তু এই হিটলারের মনের খবর বুঝি না। একবার মনে হয় আয়াসও ভালোবাসে, আবার মনে হয় না, বাসে না। রানা হেসে বলে, আমাদের হিটলার বাবুরও মনেও কিছু তো আছে, এখন বুঝতেছে না, কিন্তু বুঝাইতে তো আমাদের হবেই। ঠিক, সাফি যেমন ভূত ভূত করে সব জায়গায়, আমাদের আয়েশবাবুও তেমন সব জায়গায় সন্ধ্যা সন্ধ্যা করে, আর তার ব্যবস্থা করতে হবে আমাদের সবাইকে। সন্ধ্যা বাড়ি এসে চোখে মুখে পানি দেয়। লজ্জায় চোখ মুখ লাল হয়ে আছে। ঘোরের বসে সে কি করে বসেছে। সরাসরি আয়াসকে জড়িয়ে ধরতে বলেছে। সে বলল, আর আয়াসও ধরে ফেলল। লজ্জায় চোখ মুখ লাল হয়ে আছে। বাড়ি থেকে বের হয়ে সে হাঁটতে হাঁটতে চলে আসে কবরস্থানের দিকে। কবরস্থানের গেটের সামনে এসে এক দৃষ্টিতে তাকায় একটা কবরের দিকে। চোখে মুখে ভালোবাসার জায়গায় উপচে আছে ঘৃণা। সেই ঘৃণা কান্না হয়ে বের হয়। উল্টো ঘুরে হাঁটা লাগায়। হসপিটালে এসে দম নাই। বাদলের কেবিনে এসে দেখে বাদল তাকিয়ে আছে। সন্ধ্যা নিজেকে সামলে হাসি মুখে বলে, এখন কেমন লাগছে বাদল ভাই? বাদল হালকা হাসে, বলে, এতক্ষণে খোঁজ নিচ্ছিস? ছিলাম তো আমি, আপনি ঘুমাচ্ছিলেন বলে চলে গিয়েছিলাম। ভাই, তোমার এই অবস্থা কিভাবে হলো? জানি না। এইসব পরে আলোচনা করা যাবে, এখন উনি রেস্ট নিক। বকুলের মা সন্ধ্যার মাথায় হাত রেখে বলে, তখন রেজাল্ট কবে দিব? সন্ধ্যা হেসে বলে, 31 তারিখ দিবে বলছে। বকুলের মা বলে, তাইলে তো হয়ে গেল। পোলাটা বেওয়ার মতো ঘুইরা ঘুইরা এমন মাইর খাইলো, বিয়া দিয়া দিলে তো সংসারই হইয়া যাইব, রাইতে বিরাতে বাইরেও যাইব না। বকুল তাল মিলিয়ে বলে, ঠিক মা, তাড়াতাড়ি ভাই আর সন্ধ্যার বিয়ের ব্যবস্থা করো তো। সন্ধ্যা আমার ভাবিও আসলে কত মজা হবে। হয়েছে, এখন থামো। সন্ধ্যা আর বকুলের রেজাল্ট দিক, তারপরই বিয়ের কথা তুইলিও, এখন না। সন্ধ্যার মনটা আরও বিষিয়ে গেল। বারবার আয়াসের জড়িয়ে ধরাটা মনে পড়ছিল, যেন চোখের সামনে জল জল করছে দৃশ্যটা। সে কি করে একজনকে ভালোবেসে আরেকজনের সাথে সংসার বাঁধবে? এতে তো নিজেকেও আর বাদলকেও ঠকানো হবে। না, একবার কথা বলতেই হবে বাদলের সাথে। বাদল সন্ধ্যাকে অন্যমনস্ক দেখে ডাক দেয়। সন্ধ্যা হাসার চেষ্টা করে গল্প জুড়ে দেয়। পরের দিন ভোর ভোর উঠে সন্ধ্যা হাঁটতে হাঁটতে আয়াসদের থাকা বাড়িতে যায়। কাল সারাদিন সে লজ্জায় আর এখানে আসেনি। আয়াসের সামনে দাঁড়াবে কি করে সেই চিন্তায় সে ডুবে আছে। লিজা সন্ধ্যাকে দেখে ডাক দেয়। সন্ধ্যা হেসে এগিয়ে আসে। লিজা সন্ধ্যার হাত ধরে এগিয়ে আসে পুকুর ঘাটে। সেখানে বাকি সবাই বসে আছে। আয়াস এক পলক সন্ধ্যার দিকে তাকায়, আর বাকি সবাই তাকায় আয়াসের দিকে। আয়াস ভ্রুকুচকে একবার সবার দিকে তাকিয়ে নিজের কাজে মন দেয়। রানা গলা খাকারি দিয়ে বলে, আরে সন্ধ্যা, আসো আসো, আজ তোমার মন ভালো তো? সন্ধ্যা খানিকটা চমকায়, তারপর হেসে মাথা নাড়িয়ে মাথা নিচু করে নেয়। আর চোখে একবার আয়াসের দিকে তাকায়। সাফি হেসে বলে, মন আবার ভালো থাকবে না আমাদের হিট? এটুকু বলতেই
পায়ে পাড়া লাগিয়ে দেয় আকাশ। সাফি চেঁচিয়ে ওঠে। আকাশের দিকে তাকিয়ে কিছু বলতে গেলেই সে রাগি চোখে তাকায়। বাকি সবাই তাকিয়ে আছে তাদের দিকে। সাফি বোকা বোকা হাসি দিয়ে মাথা চুলকে নিজের পা ডলতে থাকে। রানা বলে, সন্ধ্যাকে আজ অন্যরকম লাগতেছে না? জেরিন মাথা নাড়িয়ে বলে, ঠিক ঠিক। সন্ধ্যা, সামনে বিয়ে বলে কি এমন লজ্জা পাচ্ছ না নাকি? সন্ধ্যা কিছু বলে না। লিজা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, তোমার বিয়ে কবে সন্ধ্যা? সন্ধ্যা মাথা নিচু করে বলে, 2 তারিখে। রানা আফসোসের স্বরে বলে। ইস, তাহলে তো সন্ধ্যার বিয়ে খাওয়া হচ্ছে না আমাদের। আয়া সন্ধ্যার দিকে তাকিয়ে থাকে। মুহূর্তেই মনে পড়ে যায় কালকে জড়িয়ে ধরাটা। হার্টবিটের সাথে সাথে শিরা উপশিরা কেঁপে ওঠে অনুভূতির দখলে। শুধু এই অনুভূতিতে বুঝে উঠতে পারে না। সন্ধ্যা হাঁসফাঁস করতে থাকে। লিজা আয়াসকে বলে, দোস্ত, আমরা সন্ধ্যার বিয়েতে খেতে যাই। আয়াস ফোন কল করতে করতে বলে, বিয়ে খাওয়া যায় না, বিয়ের দাওয়াত খাওয়া যায়। তা তোরা কি ইনভিটেশন পাইছিস? সন্ধ্যা চোখ তুলে তাকায়। মানুষটা এত আজব কেন? আয়াস ফোন পকেটে রাখতে রাখতে বলে, 30 তারিখ আমরা চলে যাচ্ছি, সবাই সব গুছিয়ে নে, আজ থেকে পেশেন্টের ভিড় হবে। সন্ধ্যা চমকে তাকায় আয়াসের দিকে। 30 তারিখ চলে যাবে মানে? আজ তো 28 তারিখ। তাহলে শহরের ডাক্তাররা আর মাত্র 2 দিন থাকবে। আর কি দেখা হবে কখনো? শহুরে ডাক্তার কি মনে রাখবে তাকে? পরে 2 দিন কেটে গেল আয়াসের ব্যস্ততা আর সন্ধ্যার অস্থিরতায়। আজ আয়াসেরা চলে যাবে। সব কাজ কমপ্লিট করেছে তারা 2 দিনেই। শুধু রহস্যের সমাধান পায়নি কেউ। যা করা যতটুকু খোঁজ নেওয়ার এবার শহর থেকে নিতে হবে। গ্রামটা যেমন জটিল, সাথে গ্রামের মানুষগুলো। আয়াসের জরুরি কল আসায় বাড়ির পেছনের দিকে গেছে। রানা নিজের কাপড় গোছাচ্ছিল, তখন লিজা আসে। লিজা বিষণ্ণ মন নিয়ে বলে, দোস্ত, দুদিনে তো আয়েশ কিছুই বলেনি, উল্টো ব্যস্ততাতেই সময় কাটলো সবার। আয়েশ কি তাহলে সন্ধ্যাকে ভালোবাসে না? রানা হেসে বলে, আয়েশের সাথে আমি ছোটবেলা থেকে আছি। ছেলেটা বড্ড চাপা স্বভাবের। আজ শুধু পকেট ভর্তি রাগ আর জিদ। কখনো কাউকে মনের কথা বলতে পারে না। তবে এক্ষেত্রে ও নিজেই বুঝতেছে না নিজের অনুভূতিগুলো। আমি দেখেছি সেদিন হসপিটালে যখন সন্ধ্যা পাগলামি করতেছিল, তখন আয়াস অনুভূতি শূন্যর মতো তাকিয়েছিল। আমরা এভাবে কখন তাকাই জানিস, যখন আমাদের কষ্ট হয়। লিজা উত্তরে বলে, সেসব তো বুঝলাম, কিন্তু আমরা এই দুই জুটিকে মেলাবো কিভাবে? তাছাড়া আয়েশের ওই খাটাস ফিয়ন্সি তো আছেই, আবার সন্ধ্যারও 2 দিন পরই বিয়ে। রানা নিজের কাজ করতে করতে বলে, দেখতে থাক কি হয়। কিছু কিছু সময় দূরত্ব অনুভূতি বুঝতে সাহায্য করে। আমরা চাইলেই আয়েশকে আটকাতে পারি যাওয়া থেকে, কিন্তু এতেও সন্ধ্যার শূন্যতা, সন্ধ্যার প্রতি ও দুর্বলতা তা টের পাবে না। আমরা শুধু একটাই চাওয়া, আয়েশের বুঝতে যেন দেরি না হয়, আর সন্ধ্যাও যেন কোনো রকম ভুল না করে। আই উইশ দোস্ত এমনই যেন হয়। আয়েশ যেন সঠিক সময়ে নিজেকে বুঝতে পারে। এখন জলদি রেডি হও, আমাদের কিন্তু তাড়াতাড়ি বের হতে হবে। আচ্ছা। এই বলে রুম ত্যাগ করে। নিজের সব কাপড় ঠিক মতো গোছাতে শুরু করে। আয়াস কথা বলা শেষ করে এসে নিজের সব কাপড় গুছায়। রানা পাশ থেকে হাই তুলতে তুলতে বলে, দোস্ত, গ্রাম থেকে যেতে পারবি তো, নাকি আবার বেঁকে আসবি? আয়াস ভ্রু কুচকে তাকায় রানার দিকে। রানা গলা পরিষ্কার করে বলে, না মানে গ্রামটা অনেক ভালো লাগছে তাই বলতেছি। তোর ভালো লাগছে তুই থেকে যা। তোর ভালো লাগেনি? আয়াস কপালে ভাঁজ ফেলে। কাপড় ছেড়ে ঠিক মতো তাকায় রানার দিকে। বলে, কি বলতে চাচ্ছিস ক্লিয়ার করে বল। রানা নিজেকে সামলে কয়েক হাত দূর গিয়ে দাঁড়ায়। দাঁত কেলিয়ে বলে, না মানে বলতে চাচ্ছিলাম যে সন্ধ্যাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে না দোস্ত? কথাটা আয়াসের কানে যেতেই পাশ থেকে শার্ট ছুঁড়ে মারে রানার দিকে। রানা এক দৌড়ে বাইরে এসে শব্দ করে হাসতে থাকে। বিড়বিড় করে বলে, কষ্ট হয় কি না তা তো ঢাকাতে গেলেই বুঝবো। এর মাঝেই সেখানে দৌড়ে আসে বকুল। রানাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দেয় তাকে। বকুলের কণ্ঠ শুনে আয়াসও বের হয়ে আসে। রানা আর আয়াস বারান্দায় আসলে বকুল আস্তে করে বলে, সন্ধ্যা আসছিল ভাইয়া? রানা ভ্রু কুঁচকে বলে, কই না তো, কেন? আসলে ওকে কোথাও দেখতেছি না, ভাবলাম এখানে আসছে, হয়তো দেখি হয়তো কবরস্থানে গেছে। আয়াস বিড়বিড় করে বলে, এই মেয়ে কবরস্থানের কাছে কেন যাও সব সময়? বকুল, 2 দিন পর না সন্ধ্যার বিয়ে, আজও এভাবে ঘুরতেছেন কেন? বকুল হেসে বলে, সন্ধ্যার মতো উড়নচণ্ডী বাড়িতে বসে থাকতে পারে নাকি? ওর পুরো এলাকা দৌড়ে বেড়ানো সম্ভব, বুঝছেন? রানা হেসে বলে, তা ঠিক। বাদল ভাই কেমন আছে এখন? ওনার এই অবস্থায় বিয়ে হবে মানে
ডেট পিছাবে না? না ভাইয়া, বিয়ে 2 দিন পরই। কাল আমাদের রেজাল্ট দিবে। আর বাদল ভাই এখন ভালো আছে। ও আচ্ছা। আপনারা নাকি চলে যাবেন? হ্যাঁ, একটু পরই বের হব। ও আচ্ছা, আমি গিয়ে সন্ধ্যাকে খুঁজে আনি। রানা মাথা নাড়ায়। আয়াস এক পলক বকুলের যাওয়ার দিকে তাকিয়ে রানার দিকে তাকায়। রানা ঠোঁট চেপে হেসে শীষ বাজাতে বাজাতে লিজা জেরিনের রুমের দিকে যায়। বাদল একটু হাঁটার জন্য বের হয়েছে। পুরো গ্রামে একবার নজর বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তাকে কেউ কেন অ্যাটাক করলো? সে কি করেছে? এতগুলো খুন, তারপর তাকে অ্যাটাক কেন? বাদল হাঁটতে হাঁটতে কিছুটা দূর এসে জমির আলডিংয়ে একটা আম গাছের নিচে বসে। জীবনের কিছু হিসাব মিলাতে ব্যস্ত ছিল। এমন সময় হাজির হয় রিনি। রিনিকে দেখে খানিকটা চমকায় বাদল। রিনির চোখে মুখের অবস্থা বিশেষ ভালো না, চোখের নিচে কালি জমে গেছে। বাদল হেসে জিজ্ঞেস করে, কি হয়েছে রিনি? চোখ মুখের এ অবস্থা কেন? আর এখানে কেন? আপনার সাথে কথা আছে আমার। বাদল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই চোখ ছলছল করে ওঠে রিনির। চোখের জল লুকাতে মাথা নিচু করে নেয়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এ বিয়েটা করবেন না বাদল ভাই। বাদল অবাক চোখে তাকায় রিনির দিকে। কাল বাদে পরশু বিয়ে, আজ এই মেয়ে বলছে বিয়ে না করতে। পাগল হলো নাকি? বাদল কপট রাগ দেখিয়ে বলে, 2 দিন বাদেই আমার বিয়ে, আর তুমি বলছো বিয়ে না করতে? কেন করব না বিয়ে? সন্ধ্যার মধ্যে কি সমস্যা? রিনি বিষাদের সুরে হেসে বলে, সমস্যা তো সন্ধ্যার নেই, সমস্যা তো আমার আছে। আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি বাদল ভাই। অবাকের সপ্তম পর্যায়ে বাদল কি বলবে বুঝতে পারে না। চোখের দৃষ্টি এদিক ওদিক করে। রিনির গাল বেয়ে ততক্ষণে নোনা জলের স্রোত। বাদল নিজেকে শান্ত করে বলে, দেখো রিনি, তুমি ভালো করেই জানো আমার ব্যাপারে সবটা। আমি কাকে ভালোবাসি আর কাকে ভালোবাসি না। আমার পক্ষে সম্ভব না তোমার কথাটা শোনা। আমি সন্ধ্যাকেই বিয়ে করব। ভালোবাসতে পারবেন ওকে? বাদল মুচকি এসে বলে, বাসি তো। রিনি চোখ তুলে তাকায়, চোখ ভর্তি জল। বাদল উঠতে উঠতে বলে, তুমি খুব ভালো রিনি। তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে, যেটা তুমি ডিজার্ভ করো। শুধু শুধু আবেগের গা ভেসিয়ে নিজের লাইফটা নষ্ট করো না, কেমন? বলে বাদল সামনের দিকে হাঁটা দেয়। রিনি শব্দ করে কেঁদে ওঠে। বাদলের কানে যায় সে শব্দ, তবুও পিছু ফিরে তাকায় না। পেছনে ফিরলে মেয়েটি আবার তার আশা করবে, যা সে চায় না। তার মাঝে সবটা জুড়ে থাকবে সন্ধ্যা, আর 2 দিন বাদে তার বউ হবে। বকুল খুঁজতে খুঁজতে সন্ধ্যাকে পেল কবরস্থানের সামনে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে একটা কবরের দিকে। রাগে যেন জ্বলে উঠল বকুল। এগিয়ে এসে ধমক দিয়ে বলে, এই মেয়ে, তোর কি হুঁশ জ্ঞান নাই? 2 দিন পর তোর বিয়ে, আর তুই এই মুহূর্তে এখানে কবরের সামনে এসে বসে আছস? সন্ধ্যা অদ্ভুতভাবে হেসে বলে, মানুষের আসল ঠিকানাই তো এটা। যত যাই করি, দিন শেষে আমাদের সকলের এই জায়গায় আসতে হবে। যখন আসতে হবে তখন আসিস, এখন বাড়ি চল। সবাই তোর বিয়ে নিয়ে এত ব্যস্ত। সন্ধ্যা আর বকুল পাশাপাশি হাঁটতে থাকে। বকুল কথায় কথায় বলে, জানিস, আজ না শহর থেকে আসা ডাক্তাররা চলে যাবে। সন্ধ্যা চমকে তাকিয়ে বলে, আজ কত তারিখ? 30 তারিখ। সন্ধ্যার বুকের বাম পাশে হুট করে চিনচিটে ব্যথা অনুভব হয়। এই ব্যথা কেমন ব্যথা? অনুভূতি ঘিরে যে মানুষটা সে দূরে চলে যাবে বলে তার এই ব্যথা। সন্ধ্যা কোনো রকম নিজেকে সামলায়। বকুলকে উদ্দেশ্য করে বলে, তুই বাড়ি যা, আমি আসতেছি। আরে কিন্তু। বেশিক্ষণ লাগবে না, চলে আসবো। আচ্ছা। বলেই চলে যায়। সন্ধ্যা আয়াসদের থাকা বাড়ির রাস্তার দিকে দৌড় লাগায়। কিছুটা যেতেই দেখা পায় আয়াসের হাতে লাগেজ। আয়াসের পেছনে লিজা, জেরিন, আকাশ, তমাল, সাফি। সবাই হেসে এগিয়ে আসে সন্ধ্যার দিকে। লিজা হেসে বলে, চলে যাচ্ছি তোমাদের গ্রাম ছেড়ে, তোমাকে ভীষণ মিস করব। জেরিন বলে, হ্যাঁ, তোমাদের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি, সব স্মৃতি হয়ে থাকবে। আর আমাদের কোনো বন্ধু যদি তোমাদের গ্রামে বিয়ে করে, তবে আমরা আবার দেখা হবে। সবাই হেসে ওঠে। আয়াস ব্রুকুচকে তাকায় সবার দিকে। আকাশ বলে, তোমাদের গ্রামের ভূতকে ভীষণ মিস করব সন্ধ্যা। এই ভূত ভূত করে ছাপি আমার পিঠের মেরুদণ্ড ভেঙে দিতে গিয়েছিল। সাফি ভেঙচি কেটে বলে, সন্ধ্যা, ওর কথায় কান দিও না। তুমি কিন্তু বিয়ের পর ঢাকায় আসলে আমাদের ওখানেই আসবে। তমাল আয়াসের পকেট থেকে একটা কার্ড বের করে দিয়ে দেয় সন্ধ্যাকে। আয়াস হতভম্বের মতো তাকিয়ে থাকে তমালের দিকে। তমাল বিনিময়ে 32টা দাঁত দেখিয়ে দেয়। সবাই সন্ধ্যার থেকে বিদায় নিয়ে হাঁটতে শুরু করে। শুধু থেকে যায় আয়াস আর সন্ধ্যা। দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছে। আয়াস কি বলবে বুঝে ওঠে না। সন্ধ্যা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনারা সত্যিই চলে যাচ্ছেন শহুরে ডাক্তার? আয়াস মাথা নাড়িয়ে বলে, যেতে তো হবেই।
আমরা এসেছিলাম কাজে, সেই কাজ তো শেষ। ও হুম। তারপর আবার দুজনে চুপ। দুজনের মনেই অনেক কথা, অথচ দুজনে জড়তায় ভুগছে। অস্বস্তিতে কেউ কিছু বলতে পারছে না। আয়াস নিজেই আবার জিজ্ঞেস করে, কাল তোমার রেজাল্ট দিবে? হুম। গুড, ভালো করে পড়াশোনা করবে। বাদল ভাইকে দেখে যতটুকু মনে হয়েছে উনি অনেক ভালো, তুমি বলে দেখতে পারো। হুম। আবারও নীরবতা। আয়াস লাগেজ হাতে নিয়ে দুপা এগিয়ে বলে, আচ্ছা, ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। আপনি কি শহরে গেলে আমাকে ভুলে যাবেন শহুরে ডাক্তার? একটুও মনে পড়বে না আমাকে? আয়াসের পা থেমে যায়। সন্ধ্যার প্রশ্নের উত্তরে কি বলবে বুঝে ওঠে না। লাগেজ নিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে যায়। সন্ধ্যা ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। যতটুকু দেখা যায় ততটুকু তাকিয়ে থাকে সন্ধ্যা। চোখের আড়াল হতেই মাটিতে বসে পড়ে। চোখ থেকে টুপটাপ কয়েক ফোঁটা জল গড়ায়। ভীষণ কাতর স্বরে আওড়ায়, আপনাকে ভালোবেসে সন্ধ্যা মালতী নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে শহুরে ডাক্তার। নিজের অজান্তেই কয়েকটা দিনে আপনাকে কিভাবে ভালোবেসেছি আমি জানি না, তবে আমি আপনাকে ভীষণ ভালোবাসি শহুরে ডাক্তার, ভীষণ বেশি। আপনি আমাকে ভালোবাসলে কি খুব ক্ষতি হতো শহুরে ডাক্তার? পেছন থেকে এই ভীষণ কাতর স্বর শোনে রানা। সন্ধ্যার কষ্টে জড়ানো কণ্ঠ যেন ভেতরটাকে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। রানা নিজেকে সামলে এগিয়ে আসে সন্ধ্যার কাছে। সন্ধ্যাকে পেছন থেকে ডাকতে সন্ধ্যা তাড়াহুড়ো করে চোখ মুছে নেয়। তারপর হেসে তাকায় রানার দিকে। রানা নিঃশব্দে হাসে। পিচ্চি মেয়েটা কষ্ট লুকাতে জানে। সন্ধ্যাকে বলে, চলো আমরা বড় রাস্তায় গিয়ে গাড়ি নেব, এগিয়ে দেবে না আমাদের? আরও একটিবার আয়াসকে দেখার লোভ যেন সন্ধ্যা ছাড়তে পারল না। রানার সাথে এগিয়ে আসলো বড় রাস্তা পর্যন্ত। আয়াসের চোখে মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। এই বিষণ্ণতা কেন? সন্ধ্যাকে ছেড়ে যাওয়ার? সন্ধ্যার শূন্যতায় নাকি অন্য কোনো কারণ? রানা আর সন্ধ্যা এগিয়ে এসে দাঁড়ায়। সবাই কিছুক্ষণ হাসাহাসি করতে গাড়ি চলে আসে। একে একে সবাই সন্ধ্যার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ে। আয়াস গাড়িতে ওঠার আগে একবার তাকায় সন্ধ্যার দিকে। বুকের বাম পাশটা ফাঁকা ফাঁকা লাগে। 2 দিন আগে জড়িয়ে ধরার অনুভূতিটা আঁকড়ে ধরে। গাড়িতে উঠে চুপচাপ সামনের দিকে তাকায়। সন্ধ্যার চোখ বেয়ে আবারও এক ফোঁটা অশ্রু গড়ায়। সন্ধ্যা বাড়ি ফিরে মন খারাপ নিয়ে। বকুল আর তার মা তখনও বসে আছে। সন্ধ্যাকে দেখে দৌড়ে আসে বকুল। সন্ধ্যা এক পলক সেদিকে তাকিয়ে হালকা হাসে। ক্লান্ত শরীর নিয়ে এগিয়ে আসে বকুলের মায়ের কাছে। বকুলের মা হেসে সন্ধ্যাকে বলে, সেই কোন বেলা থেকে বসে রয়েছি, তোর তো খবরও নাই। আয় দেখি, এই দিয়ে আয়। সন্ধ্যা কাছে আসতেই বকুলের মা একটা বেনারসি শাড়ি সন্ধ্যার গায়ে জড়িয়ে দিল। সন্ধ্যা একবার নিজের গায়ে জড়ানো বেনারসির দিকে তাকায় তো আরেকবার বকুলের মায়ের দিকে। আর মাত্র 2 দিন, তারপরে সে অন্য কারো হয়ে যাবে। আর বদলে যাবে তার ভালোবাসার ধরন। হয়তো সময়ের টানে ভালোবাসার মানুষটাও বদলে যাবে। সন্ধ্যার ভাবনার মাঝেই বকুলের মা সন্ধ্যার থুতনি উঁচু করে বলে, মাশাল্লাহ, মাইয়াটারে কি সুন্দর লাগতাছে। তারপর সবাই গল্প শুরু করে। বকুল আর বকুলের মা চলে যায়। শাহিদা ভীষণ ব্যস্ত নিজের মেয়ের বিয়ে নিয়ে। শাহিদা বসা থেকে উঠতে গেলে সন্ধ্যা হাত ধরে আটকায়। শাহিদা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সন্ধ্যা মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। চোখের কোণ ভিজে আসলেও নিজেকে সামলে নেয়। শাহিদা বলে, কি হয়েছে আম্মা, শরীর ভালো না তোর? সন্ধ্যা অদ্ভুতভাবে হেসে বলে, ভালো। শাহিদা বুঝে মেয়ের মন খারাপ, তাই মেয়ের মাথায় হাত বুলাতে থাকে। সন্ধ্যা ঠোঁট কামড়ে নিজের কান্না সংবরণ করে। 6 ঘন্টা জার্নির পর ঢাকা এসে পৌঁছায় আয়াসরা। নিজের শহরে এসে যেমন সবার ভালো লাগছে, তেমনই গ্রামের কাটানো দিনগুলো খারাপ লাগা তৈরি করছে। সবাই নিজেদের মতো কথা বলায় ব্যস্ত থাকলেও আয়াস চুপচাপ। রানা একবার আয়াসের দিকে তাকায়, তারপর কাছে এসে ধীর কণ্ঠে বলে, মন খারাপ? আয়াস চোখ তুলে তাকায়। চোখ মুখ লাল হয়ে আছে। হুট করে রানার মনে হলো আয়াস কি কেঁদেছে। রানা ব্যস্ত কণ্ঠে বলে, তুই কি কাঁদছিস? তোর মুখের এই অবস্থা কেন? আয়াস হালকা হেসে বলে, কাঁদিনি, এমনিতেই চোখ মুখ লাল হয়ে আসছে। আচ্ছা শোন, তোরা সাবধানে যাস, আমি দ্রুত বাড়ি যাই। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাড়ির রাস্তায় হাঁটা লাগায় আয়াস। পেছন থেকে তার বন্ধুমহল হাসে। আয়াস গলি পেরিয়ে নিজেদের বাড়ি চলে আসে। দরজা খুলে আয়াসের মা আফরা। আফরা তো ছেলেকে দেখেই খুশি। আয়াস কিছুক্ষণ কথা বলে নিজের রুমে যায়। কতগুলো দিন পর নিজের রুমকে দেখেও তার প্রশান্তি মেলে না। এত অস্থিরতা, এত শূন্যতা কিসের? কেন মনে হচ্ছে তার কোনো এক অংশ নেই? তার বুকের বাম পাশে কিসের ব্যথা? লাগে সুরে মারে ফ্লোরে। মাথা চেপে ধরে 2 হাতে। বিছানায় শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে ওঠে সন্ধ্যার মুখ। দ্রুত চোখ খুলে বসে পড়ে। সে যে ফেসে গেছে তা তার বুঝতে বাকি নেই। কোনো রকম একটা শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ফ্রেশ হয়ে এসে দেখে রুমে বসে আছে তার ফিয়ন্সে সঞ্জিতা। সঞ্জিতা আয়াসকে দেখে হেসে এগিয়ে এসে জড়িয়ে ধরে।
আয়াস বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিজের থেকে ছাড়িয়ে দেয় তাকে। সানজিদা ন্যাকা সুরে বলে, কি হয়েছে আয়াস? এতগুলো দিন পর আসলে, তাও আমাকে পাত্তা দিচ্ছ না? দেখো সঞ্জিদা, আমি অনেক ক্লান্ত, এখন এইসব ভালো লাগতেছে না, তুমি আসতে পারো। বেবি, আমি যেতে বলেছি। সানজিদা অপমানে চোখ মুখ কালো করে রুম থেকে বের হয়ে যায়। আয়াস দরজা লাগিয়ে চুপচাপ বসে থাকে। 2 দিন পর সন্ধ্যার বিয়ে, তারও তো বিয়ে এই মাস পেরোলেই। তবে তাদের বুঝি বিচ্ছেদ লেখা কপালে? দিনটা অস্থিরতায় আর কারো শূন্যতা অনুভবে কেটে গেল আয়াস সন্ধ্যার। আজ সন্ধ্যার রেজাল্ট দেবে। সকাল সকাল আয়াসরা যেখানে থাকতো সেখানে এক চক্কর কেটে এসেছে। সব স্মৃতিগুলো যেন জলজল করে ওঠে চোখের সামনে। সন্ধ্যা 12টার দিকে রেডি হয়ে শাহিদার কাছে আসে। শাহিদা কাজ অর্ধেক রেখেই এগিয়ে আসে মেয়ের কাছে। চোখে মুখে তার বিষণ্ণতা। সন্ধ্যা মায়ের মুখ দেখে কিঞ্চিত ভ্রুকুচকে তাকায়, বলে, কি হয়েছে আম্মা? মন খারাপ কেন তোমার? শাহিদা মলিন হেসে বলে, আজকে তো তোর রেজাল্ট দিব, পরে আমি তোরে কলেজে ভর্তি করবো, তুই মন দিয়া পড়বি। আমার কি আর পড়া হবে আম্মা? বিয়ে হয়ে গেলে তো মেয়েদের পড়াশোনা শেষ। বিয়া ওইব না তোর, তুই যা। সন্ধ্যা অবাক চোখে তাকায় মায়ের দিকে। তার মা বেশি খুশি ছিল এই বিয়ে নিয়ে। তাহলে কি এমন হলো যে তার মা বিয়ে দেবেন না বলছে? শাহিদা মেয়ের কপালে চুমু দিয়ে বলে, সাবধানে যাইস আম্মা। সন্ধ্যা হেসে মাকে জড়িয়ে ধরে। তারপর বের হয় বাড়ি থেকে। হাঁটতে হাঁটতে কিছুটা দূর গেলেই দেখা হয় রিনির সাথে। রিনিকে দেখে নিঃশব্দে হাসে সন্ধ্যা। রিনি মলিন হেসে তাকায়, কিছু বলে না সন্ধ্যাকে। সন্ধ্যা পাশাপাশি এসে হাঁটতে হাঁটতে বলে, স্কুলে যাচ্ছিস? আজ তোর কি হলো? অন্যদিন হলে তো বলতি তোর মতো ফকিন্নির সাথে কথা বলার ইচ্ছে নাই। রিনি মলিন হাসে, সামনে তাকিয়ে সন্ধ্যাকে বলে, সব সময় কি সবাই এক থাকে? সন্ধ্যা খিলখিলিয়ে হেসে ওঠে, বলে, সেই তো। তা কোন কারণে তোর মন খারাপ? আমার হবু স্বামীকে ভালোবেসে, নাকি সবাই জেনে গেছে তুই ফরিদ কাকাকে মেরেছিস? চমকে তাকায় রিনি, অবাক কণ্ঠে বলে, কি বলছিস এসব? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? সন্ধ্যা ফের হাসে। রিনি মুগ্ধ নজরে তাকিয়ে দেখে সেই হাসি। মনে মনে আওড়ায়, তোর এই স্নিগ্ধ মুখের হাসি দেখলে যে কেউ তোর মায়ে বেঁধে যাবে। সেখানে বাদল ভাই তো কিছুই না। সন্ধ্যা রিনিকে কিছু ভাবতে দেখে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলে, মিথ্যা কিছু কি বলেছি রিনি? এটা তো সত্যি, ফরিদ কাকা তোরেও ছাড় দিত না, তোরও বাজে নজরে দেখতো। রিনি মাথা নিচু করে নেয়। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে বলে, যা করেছিস ভালো করেছিস, অমন মানুষ মরাই ভালো। তা বাদল ভাইকে এত ভালোবাসিস কেন? রিনি ব্যস্ত স্বরে বলে, না না সন্ধ্যা, তুই। সন্ধ্যা রিনির কথার পিঠে খিলখিল করে হাসে। আর কিছু বলার আগেই বকুলও চলে আসে। রিনি আর সন্ধ্যা দুজনেই চুপ হয়ে যায়। তিনজনে গল্প করতে করতে চলে আসে স্কুলে। রেজাল্ট দেবে দুপুর 2টোর দিকে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। রেজাল্ট দেওয়ার পর সবাই খুশি। 12 জন শিক্ষার্থী আর 10 জন ছাত্র A+ পেয়েছে, আর 5 জন গোল্ডেন মার্ক। তার মধ্যে সন্ধ্যাও আছে। বকুল আর রিনি প্লাস মার্ক পেয়েছেন। সবাই খুশিতে হইচই করে বাড়ির পথে রওনা দেয়। পথে দেখা হয় বাদলের সাথে। রিনিকে সন্ধ্যাদের সাথে দেখেই কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। সন্ধ্যা তা দেখে মুচকি হাসে। রিনি পাশ কাটিয়ে চলে যায়। সন্ধ্যার বকুল বাদলের সাথে কথা বলতে দাঁড়ায়। বাদল হেসে বলে, রেজাল্ট কি দুজনের? বকুল খুশিতে গদগদ হয়ে বলে, আমি A+ আর সন্ধ্যা গোল্ডেন মার্ক। সন্ধ্যা হেসে বলে, রিনিও A+ পেয়েছে। বাদল ফের অস্বস্তিতে পড়ে যায়, তবুও নিজেকে সামলে বলে, চল বাড়ির দিকে। বকুল আর সন্ধ্যাও তাতে সায় দেয়। বকুল নিজেদের বাড়ির দিকে গেলে সন্ধ্যা আর বাদল একসাথে হাঁটতে থাকে। দুজনেই চুপ। নীরবতা ভেঙে সন্ধ্যায় বলে, আপনি কি রিনিকে ভালোবাসেন বাদল ভাই? বাদল অবাক চোখে তাকায়। সন্ধ্যার কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞেস করে, মানে বুঝলাম না তোর কথা। সন্ধ্যা হেসে বলে, কিছু না। তারপর আবার দুজনে নিশ্চুপ। দুজনে একসাথে বাড়ি পর্যন্ত আসে। টিনের গেট খুলে বাড়ির পথে ঢুকতেই থমকে দাঁড়ায় সন্ধ্যা আর বাদল। বারান্দার ওপরে পড়ে আছে তার মা আর দাদার নিথর রক্তাক্ত দেহ। সন্ধ্যা দৌড়ে আসে শাহিদার কাছে। বাদলও ছুটে আসে। সন্ধ্যা বারবার ডাকতে থাকে শাহিদা আর তার দাদাকে, কিন্তু ততক্ষণে দুজনের শরীরই শীতল বরফ হয়ে গেছে। বাদল পালস চেক করে 2 হাত পিছিয়ে যায়। সন্ধ্যার দিকে তাকাতে দেখে সন্ধ্যা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। বাদল কাঁপা কাঁপা গলায় বলে, চাচি আর দাদা মারা গেছে সন্ধ্যা। কথাটা শুনতে সন্ধ্যার সব পাগলামি বন্ধ হয়ে যায়। শাহিদার থেকে 2 হাত দূরে বসে
এক দৃষ্টিতে তাকিয়ে থাকে লাশ দুটির দিকে। পৃথিবীর শেষ আশ্রয় ছিল তার মা আর দাদা, তাদেরকেই কেউ কেড়ে নিল। ফরিদ মুন্নি এদের যে মেরেছে সেই কি তবে তার মা আর দাদাকে? কিন্তু কেন? এতদিন সে ভাবতো এসবের পেছনে রিনি আছে, কিন্তু রিনি তার মা আর দাদাকে কেন মারবে? আর আজ তো সে সাথেই ছিল রিনের। তাহলে মাথা ঘুরিয়ে আসে সন্ধ্যার। বাদল এসে আগলে নেয় সন্ধ্যাকে। সন্ধ্যা ওভাবেই জ্ঞান হারায়। চারদিকে আগরবাতির গন্ধ, বাড়ির পরিবেশ থমকে গেছে। বকুল আর বকুলের মাও কান্না করছে। লাশ ধুয়ে পরিপাটি করে রাখা হয়েছে। সন্ধ্যার জ্ঞান ফিরেছে একটু আগেই। তখন থেকে সে একধানে তাকিয়ে আছে মা আর দাদার লাশের দিকে। বকুল বারবার সন্ধ্যাকে ধাক্কাচ্ছে, কিন্তু সন্ধ্যার এসবে হুঁশ নেই। আজ খুব করে তার আয়াসকে মনে পড়ল। এই মুহূর্তে তার আয়াসকে ভীষণ দরকার। অন্তত একটু কেঁদে মন হালকা করার জন্য হলেও তার আয়াসকে প্রয়োজন ছিল। বাদল এসে সন্ধ্যাকে নিজের দিকে করে, ভাঙা ভাঙাভাবে বলে, সবাই চাচিদের নিয়ে যাবে, তুই একবার চাচির কাছে যাবি? সন্ধ্যা ফ্যালফ্যাল করে কিছুক্ষণ তাকায় বাদলের দিকে, তারপর উঠে এসে শাহিদার খাটিয়ার কাছে বসে। লম্বা চুলগুলো তখনও মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সন্ধ্যা শাহিদার মুখ আঁচলে নিয়ে আস্তে করে বলে, আমার দেখো না, আমার চুলগুলো খুব জ্বালাচ্ছে, তুমি একটু বেঁধে দাও না। আম্মা তাকাও না, এত ঘুমালে হবে? দাদার তো এতক্ষণে খিদে পেয়ে গেছে নিশ্চয়ই। তারপর শাহিদাকে ছেড়ে নিজের দাদার খাটিয়ার কাছে আসে। দাদাকে ডেকে বলে, দেখো দাদা, আম্মা উঠতেছে না, তুমি কিছু বলো তো, তোমার খিদে পেয়েছে তাই না? আসো আমরা একসাথে খাবো, ওঠো। বকুল এসে সন্ধ্যাকে ধরে সরিয়ে দেয়। কান্নার দমকে বকুল নিজেই কথা বলতে পারতেছে না। সে তো জানে, বোঝে এই মেয়েটার এই দুজন ছাড়া যেমন কেউ নেই, তেমনি ভালোবাসার মানুষগুলোকে তো মেয়েটা হুটহাট এভাবে হারিয়ে নিজের মাঝে কষ্ট পুষেছে। সন্ধ্যা বকুলের দিকে তাকিয়ে বলে, দেখ সই, আম্মা আর দাদা কেউ উঠতেছে না। এরকম করলে কিন্তু আমি বেশি বেশি করে পুরো গ্রাম দৌড়াবো। বকুলের মা সন্ধ্যাকে ধরে দূরে আনে, বলে, তোর মারে ওরে নিয়ে যাইবো এখন, আর কাছে যাইস না মা। সন্ধ্যা ঝটকা মেরে ছাড়িয়ে নেয় নিজেকে। মায়ের খাটিয়ার কাছে দৌড়ে এসে ওভাবেই জড়িয়ে ধরে, পাগলের মতো শুরু করে। শেষে কয়েকজন মিলে ধরে সরিয়ে রাখে সন্ধ্যাকে। সন্ধ্যার চিৎকারে যেন পুরো গ্রাম থমকে যায়। আহাজারিতে ভরে যায় সন্ধ্যা মালতীর স্বর। সেই আহাজারিতে যেন কেঁদে ওঠে পুরো গ্রামবাসী। গভীর রাত, শুনশান নীরবতায় ছেয়ে গেছে পুরো গ্রাম। সবাই সবার মতো ঘুমিয়ে আছে। সবার জীবনই চলছে নিয়ম মতো, শুধু পাল্টে গেছে সন্ধ্যা মালতী আর তার জীবন। দুদিন আগে সেই চঞ্চলতাটা আর নেই, একদম নিঃস্তুপ হয়ে গেছে। দুদিন থেকে ঠিকমতো খাচ্ছেও না, ঘুমাচ্ছেও না। বকুল আর তার মা অনেক চেষ্টা করেও ঠিকমতো খাওয়াতে পারেনি, আর না পেরেছে ঘুম পাড়াতে। বাদল নিঃস্তুপ দর্শকের মতো দেখা ছাড়া কিছু করতেও পারে না। সন্ধ্যা এই পর্যন্ত একটা টু শব্দ করেনি, কান্না তো অনেক দূরের কথা। সন্ধ্যা এক দৃষ্টিতে মাথার ওপর ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে তাকায়। পাশ থেকে বকুল তাকায় সন্ধ্যার দিকে। দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার গালে হাত দেয়। সন্ধ্যা তবুও আওয়াজ করে না। বকুল ভাঙা ভাঙাভাবে বলে, আর কতদিন এইভাবে থাকবে? আজ 2 দিন হলো তুই না ঠিক মতো খাস না ঘুমাস, এবার তো অসুস্থ হয়ে পড়বি, একটু ঘুমাস ওই। সন্ধ্যা নিশ্চুপ, নিরুত্তর। বকুল জবাব না পেয়ে হতাশ শ্বাস ফেলে। আজ মেয়েটার বিয়ের দিন ছিল, কথা ছিল আজই সন্ধ্যা বউ সেজে বকুলদের বাড়িতে আসবে, অথচ পরিস্থিতি সব এলোমেলো করে দিল। কে বা কারা সন্ধ্যার মা আর দাদাকে মেরেছে এই নিয়ে সবাই দুশ্চিন্তায় আছে। পুলিশের কাছে সবটা জানানো হলেও পুলিশ তাতে মোটেও পাত্তা দিচ্ছে না। এর থেকে বোঝা যায় যে এর পেছনে নিশ্চয়ই বড় কারো হাত আছে। বাদল নিজের মতো চেষ্টা করে যাচ্ছে। বকুল উঠে সন্ধ্যাকেও তুলে বসালো। সন্ধ্যা তখনও অনুভূতি শূন্যের মতো তাকিয়ে আছে। বকুল ফের বলে, এমন পাথরের মতো কতদিন থাকবি? কতদিন নিজের মধ্যে কষ্ট চেপে রাখবি? কান্না কর না, কান্না করলে অনেক হালকা হবি। এই সন্ধ্যা, কান্না কর। সন্ধ্যা তবুও নিশ্চুপ, সে যেন কোনো কথা শোনেইনি। বকুল কি করবে বুঝে উঠতে পারে না। অনেক চেষ্টার পরও যখন সন্ধ্যা কাঁদে না, তখন বকুল করে বসে এক অনাকাঙ্ক্ষিত কাজ, ঠাস করে থাপ্পড় বসে দেয় সন্ধ্যার গালে। সন্ধ্যা ফ্যালফ্যাল করে তাকায়, তবুও কাঁদে না, আর না কোনো কথা বলে। বকুল নিজেই কেঁদে দেয়, জড়িয়ে ধরে তার সইকে। সন্ধ্যা অদ্ভুতভাবে হাসে। ফজরের আজান দেবে দেবে ভাব। সন্ধ্যা বকুলের কোলে মাথা রেখে মাত্রই ঘুমিয়েছে, তবুও ঘুমিয়ে পড়েছে। এমন সময় সন্ধ্যা স্বপ্নে তাকে তার মা দাদা আহাজারি করছে, কান্না করছে, তাকে বারবার বলছে, পালিয়ে যা সন্ধ্যা, ওরা তোকে বাঁচতে দেবে না, পালিয়ে যা। শেষ সময়ে ভেসে ওঠে ফরিদের মুখ। বিভৎস মুখ নিয়ে এগিয়ে আসছে তার দিকে, চিৎকার করে যেন বলছে, তুই আমাকে সবার সামনে অপমান করেছিস তাই না? তোর মা আর দাদাকে যেভাবে মেরেছি তোকেও মারবো। বিকট শব্দে হেসে ওঠে, লাফিয়ে ওঠে সন্ধ্যা। ঘেমে নিয়ে তার একাকার অবস্থা।
নিজেকে কিছুটা স্বাভাবিক করতেই কানে ভেসে আসে আজানের প্রতিধ্বনি। একবার বকুলের মুখের দিকে তাকিয়ে চুপচাপ আজান শুনতে থাকে। আজান শেষ হলে উঠে এসে অজু করে নামাজ পড়ে। মোনাজাত শেষ করে আরেকটু অপেক্ষা করে ভোরের আলো যখন আপচা আপচা ফুটে উঠেছে তখনই সে বের হয় ঘর থেকে। সবার অলক্ষ্যে চলে আসে নিজের বাড়ির প্রতিটা কোণা সে চোখ ভরে দেখে। এই বাড়িতে তার কত স্মৃতি। ফের ভেসে ওঠে তার মা দাদার পড়ে থাকা রক্তাক্ত লাশের প্রতিচ্ছবি। চোখ ভরে আসে সন্ধ্যার। দ্রুত পায়ে ঘরে ঢুকে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নেয়। নিজের জমানো কিছু টাকা, তার মায়ের জমানো কিছু টাকা ছিল, সবটা নিয়ে নেয়। এই বিষাক্ত গ্রাম ছেড়ে সে অনেক দূরে হারিয়ে যাবে, যেখানে তাকে কেউ খুঁজে পাবে না। তার আর শাহিদার ছবি নিয়ে চলে আসতে গিয়ে চোখ যায় একটা কার্ডের দিকে। কার্ডটা হাতে নিতেই তার যেন ভেতর থেকে আরও হাহাকার আসে। ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে আস্তে করে আওড়ায়। আপনাকে আমি খুব করে চেয়েছিলাম শহুরে ডাক্তার, কিন্তু পেলাম আর কই। আপনিও হেরে গেলেন, আর আমার শেষ সম্বল আমার মা আর দাদাও হারিয়ে গেল। এ পৃথিবীতে সন্ধ্যা মালতী কেন বারবার তার প্রিয় জিনিস, প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলে? কেন এই পৃথিবী সন্ধ্যা মালতীর প্রিয় জিনিসকে তার থাকতে দেয় না? সন্ধ্যা মালতী তো নিঃস্ব, সর্বহারা, তবুও কেন তারই বারবার সব হারাতে হয়? সন্ধ্যা মালতীর আর হারানোর কিচ্ছু নেই, এবার শুধু প্রাণটাই বুঝি হারানো বাকি। অদ্ভুতভাবে হাসে সন্ধ্যা। তার শহুরে ডাক্তারের কার্ডটা হাতে নিয়ে ঘর থেকে বের হয়। পুরো বাড়ি আরও একবার দেখে নিয়ে বের হয়ে আসে। একটু হেঁটে আসে কবরস্থানের সামনে। কবরস্থানে যদিও মেয়েদের ঢোকা নিষেধ, তবুও কেউ নেই বলে সন্ধ্যা সাহস করে ঢুকে পড়ে। নতুন 2টা কবরের কাছে গিয়ে বসে পড়ে। মা আর দাদার কবর দেখে তার হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে। মায়ের কবর জড়িয়ে ধরে শক্ত করে। মা একটা গন্ধ আসে নাকে, কেঁদে ওঠে শব্দ করে। তার চোখের জলে যেন ভিজে যায় মায়ের কবরের সদ্য মাটি। নিজের দাদার কবরও জড়িয়ে ধরে তারপর উঠে যায়। প্রিয় কিছু কবরের দিকে তাকিয়ে যেন বিদায় জানায়। সকালের আলো ঠিক মতো ফোটার আগেই সন্ধ্যা মুখে আঁচল চেপে গ্রামের বড় রাস্তার দিকে হাঁটা লাগায়। সেখান থেকে অটোরিকশা করে স্টেশন পর্যন্ত যাবে, তারপর চলে যাবে এক অপরিচিত শহরে। সকাল সকাল আয়াস হসপিটালে এসেছে। বুকের ভেতরটা এখনও তার হাহাকার করতেছে। কাল নিশ্চয়ই সন্ধ্যার বিয়ে হয়ে গেছে। সন্ধ্যা নিশ্চয়ই এখন অন্য কারো বউ। তার সব ভাবনার মাঝেই রানা আসে। আয়াসকে অন্যমনস্ক হয়ে বসে থাকতে থেকে দীর্ঘশ্বাস ফেলে। সেটা নিজের মনে গুমড়ে মরতেছে। অথচ কালকেও ওকে কতবার সবাই মিলে জোর করলো একটাবার সন্ধ্যার গ্রামে যাওয়ার জন্য। রানা আনমনে ভাবে কালকের কথা। কাজে অন্যমনস্কতা পছন্দ না আয়াসের। সেই আয়াসকে যখন কাল অন্যমনস্ক দেখছিল তখনই বুঝেছিল সন্ধ্যার জন্যই তার মন খারাপ। রানা এগিয়ে আসে আয়াসের কাছে, গলা পরিষ্কার করে বলে, কাজে অন্যমনস্ক ব্যাপার কি দোস্ত? আয়াস কিছু না বলে চুপ করে থাকে। রানা আয়াসের সামনাসামনি দাঁড়িয়ে বলে, গ্রাম থেকে আসার পর থেকে দেখতেছি তুই কেমন অন্যমনস্ক হয়ে গেছিস। তোর কি কিছু হয়েছে? আয়াস মাথা নাড়িয়ে আস্তে করে বলে, কিছু হয়নি। নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের অনুভূতি লুকাচ্ছিস? আয়াস অন্যদিকে তাকায়, মৃদু স্বরে বলে, আমি নিজেই নিজেকে বুঝতেছি না রে, তোকে কি বলবো? আমি জানি না আমার কি হয়েছে। রানা মুচকি এসে বলে, সন্ধ্যাকে মনে পড়েছে? আয়াস তাকায় রানার দিকে। রানা হেসে বলে, দোস্ত তুই তো গেছিস মনে হয়, ভালোবাসিস সন্ধ্যাকে, তাই না? আয়াস কিছু বলে না। রানার চোখ মুখ খুশিতে জলজল করে ওঠে। দ্রুত আয়াসের কাছে এসে আয়াসকে জড়িয়ে ধরে, হেসে বলে, বুঝেছি তো আমি। দেখ আজকেই সন্ধ্যা বিয়ে, তুই তাড়াতাড়ি গিয়ে ওকে নিয়ে আয়, তাহলেই সব মিটমাট। আয়াস রানাকে ছাড়িয়ে গম্ভীর স্বরে বলে, সব কিছু চাইলে সম্ভব না। ব্যাস তারপরই আয়াস বেরিয়ে যায়। সত্যি আয়াস গ্রামে যায়নি সন্ধ্যাকে আনতে। কাল হয়তো সন্ধ্যার বিয়েও হয়ে গেছে, এমনটাই সবার ধারণা। ফোনের শব্দে ঘোর কাটে দুজনেরই। আয়াস রানাকে নিজের কেবিনে দেখে খানিকটা অবাক হয়, বলে, তুই কখন আসলি? রানা কল কেটে ফোন সাইলেন্ট করে এগিয়ে আসে আয়াসের কাছে, বলে, যখন তুই ভাবনাই বিভোর তখন এসেছি আমি। আয়াস কিছু বলে না। দুজনে কিছুক্ষণ চুপ থাকে। দুজনের নীরবতার মাঝে লিজা, জেরিন, তমাল, আকাশ, সাফি আসে। সবারই মন খারাপ। লিজা একটা চেয়ার টেনে বসতে বসতে বলে, সন্ধ্যার কি বিয়ে হয়ে গেছে রানা? রানা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় লিজার দিকে, রাগী কণ্ঠে বলে, তুই যেখানে আমিও সেখানে, তাই আজাইরা প্রশ্ন করে মাথা নষ্ট করিস না। জেরিন ভ্রু কুচকে তাকিয়ে বলে, তোর কি সমস্যা? রেখে কথা বলছিস কেন? রানা মলিন কণ্ঠে বলে, এমনিতেই, তোরা এখানে কেন? আকাশ আয়াসকে উদ্দেশ্য করে বলে, তুই আর কবে নিজের অনুভূতি বুঝবি? কাল আমরা তোকে কতবার বুঝিয়ে বললাম যে যা সন্ধ্যাকে আনতে, কিন্তু তুই গেলি না। আজকে কেন মন খারাপ করে আসিস? তোরা সবাই একই কথা কানের কাছে না বললে নিজেদের কাজে যা, আমার একা থাকতে দে।
রানা এবার চরম রেগে যায়। রেগে বলে, কি সমস্যা তোর? তুই একা থাকবি তো থাক, একাই থাক। তারপর বেরিয়ে যায়। সাথে বাকি সবাইও যায়। আয়াস চুপচাপ বসে থাকে। বললে তো আর সব করা সম্ভব না। গ্রামের মেয়েদের সম্মান প্রখর হয়। গ্রামের মেয়েদের বিয়ের দিন বিয়ে ভেঙে যাওয়া মানে অনেক কিছু। সন্ধ্যার সম্মানের সাথে সাথে শাহেদার সম্মানও থাকতো না। এটা এদের কিভাবে বোঝাবে? সন্ধ্যা না হয় তার সাথে চলে আসতো, তাই বলে কি শাহেদাও আসতো? যতটুকু তাদের চেনা হয়েছে তাতে তাদের আত্মসম্মান প্রখর। পুরোটা সময় আয়াসের কাটে ছটফট করতে করতে। দুপুরের দিকে হসপিটাল থেকে বের হয়ে আসে। গাড়ি নিয়ে আপন মনে চলতে থাকে। নতুন শহরে কিছু চেনা নয় সন্ধ্যার। এত শত গাড়িও সে কখনো দেখেনি। কত বড় বড় বিল্ডিং, কত বড় বড় রাস্তাঘাট। আজ 3 দিন সে তেমন কিছুই খায়নি। তার উপর এত দূরের রাস্তা জার্নি করে এসে বড্ড ক্লান্ত সে। একটা ফাঁকা রাস্তায় বসে পড়ে। শুনশান রাস্তায় তেমন কেউ নেই। সন্ধ্যা কিছুক্ষণ বসে উঠে পড়ে। হাঁটতে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এত বড় শহরে সে যাবেই বা কোথায়? এসে তো পড়েছে, কিন্তু যাওয়ার মতো তো কেউ নেই। আল্লাহ যখন এত দূর এনেছেন তখন তিনি কিছু একটা ব্যবস্থা করে দেবে। চোখ মুখ মুছে উঠে হাঁটা লাগায়। কিছুটা দূর যেতে 3-4টে ছেলে দেখা মেলে। সন্ধ্যা সেদিকে পাত্তা না দিয়ে হাঁটতে থাকে। কিন্তু কথাই আছে না, বিপদ যখন আসে সব দিক থেকেই আসে। সন্ধ্যা পাত্তা না দিলেও বখাটেগুলো ঠিকই পাত্তা দেয়। সন্ধ্যার পিছু পিছু আসতে থাকে। সন্ধ্যা বুঝতে পারে তার পেছনে কেউ আছে, তাই একবার পেছনে তাকিয়ে দেখে। ছেলেগুলোকে তার পেছনে আসতে দেখেই বুকের ভেতর ধক করে ওঠে। পুরোনো কিছু আবছা স্মৃতি ভেসে ওঠে। হাতের ব্যাগটা শক্ত করে চেপে ধরে। মনে মনে স্মরণ করতে থাকে আল্লাহকে। চোখ বুজে মায়ের মুখটা মনে করে ছুট লাগায়। ছেলেগুলো পেছন পেছন ছুটতে থাকে। গ্রামের মেয়েরা মাত্রাতিরিক্ত দৌড়ঝাঁপ করে বলে তেমন সমস্যা হয় না সন্ধ্যার দৌড়াতে। কিন্তু 3 দিন ধরে ঠিকমতো না খাওয়া মানুষের আর কতটুকু শক্তি থাকে শরীরে? সন্ধ্যা যখন দেখে সে আর দৌড়াতে পারবে না, তখন 2 দিকে 2টো গলি যায়। সেটার একটাতে ঢুকে পড়ে। একটু আড়ালে লুকিয়ে চোখ মুখ খিচিয়ে আল্লাহকে ডাকতে থাকে। হয়তো সন্ধ্যার প্রতি আল্লাহর দয়া ছিল, তাই সে বেঁচে যায়। ছেলেগুলো অন্য রাস্তায় চলে গেছে। কিছুক্ষণ সেখানে বসেই আস্তে আস্তে হাঁটতে থাকে। জানা নেই কোথায় যাচ্ছে, তবুও তার যেতে হবে। কিছুটা দূর আসতেই সে মেন রোডে পৌঁছে যায়। শরীর দুর্বল বলে আর হাঁটতে পারে না। কোনো রকমে রাস্তা পার হতে গেলেই ধাক্কা খায় একটা বাইকের সাথে। ছিটকে পড়ে দূরে। লোকজন ভিড় জমায় সেখানে। নিবু নিবু চোখ খোলা অবস্থায় দেখতে পায় আরেকটি মুখ। ঠোঁটের করে ভেসে ওঠে এক টুকরো হাসি। আস্তে করে আওড়ায়, শহুরে ডাক্তার। রাস্তায় ভিড় থেকে গাড়ি রেখে এক প্রকার বিরক্তি নিয়েই আয়াস দেখতে এসেছিল কি হচ্ছে। কিন্তু এরকম একটা দৃশ্য দেখতে পাবে তা সে কল্পনাও করেনি। মুহূর্তে যেন বাকরুদ্ধ হয়ে গেল সন্ধ্যার রক্তে মাখা মুখ দেখে। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সন্ধ্যা কিভাবে ঢাকায় আসবে? ও তো এখানকার কিছুই চেনে না। লোকজনের চেঁচামেচিতে ধ্যান ভাঙে আয়াসের। নিজের চোখ ডলে ভালো করে। যখন বুঝতে পারে এটা সত্যিই সন্ধ্যা, তাড়াতাড়ি সন্ধ্যাকে আগলে নেয়। বারবার ডাকার পরও সাড়া পায় না। পাশ থেকে একজন বলে ওঠে, আপনি চিনেন ওনাকে? আয়াস হ্যাঁ বলেই কোলে তুলে নেয় সন্ধ্যাকে। দ্রুত পায়ে হেঁটে গাড়িতে সন্ধ্যাকে শুইয়ে দিয়ে নিজে এসে ড্রাইভিং সিটে বসে। পাশের একটা হসপিটালে নিয়ে আসে। ডক্টর সন্ধ্যাকে দেখে দ্রুত ভর্তি করায়। মাথায় আঘাত পেয়েছে আর রক্ত প্রচুর বেরিয়ে গেছে। আর সন্ধ্যার তো হুটহাট জ্ঞান হারানোর অভ্যাস। আয়াস একবার এখানে ছুটছে তো একবার ওখানে। A+ রক্ত জোগাড় করে সে একটু বসে। পুরো বিকালটা হসপিটালেই কেটে যায়। সন্ধ্যার জ্ঞান ফিরে সন্ধ্যার আগে। অচেনা একটা জায়গায় নিজেকে দেখেই খানিকটা ভরকায়। পাশে তাকিয়ে তাকিয়ে তার হাতে এখনও স্যালাইন চলছে। হুট করে মনে পড়ে যায় রাস্তায় ঘটে যাওয়া পুরো ঘটনা। সে যখন পুরোপুরি সেন্সলেস হয়েছিল তখন আয়াসকে দেখেছিল। কথাটা মাথায় আসতেই আশেপাশে তাকায়। মাথায় ব্যথার দরুন কিছুটা সমস্যা হলেও চারপাশে ভালো করে দেখে। আয়াসকে দেখতে না পেয়ে হতাশ শ্বাস ফেলে। তখনই রুমে প্রবেশ করে একজন নার্স। সন্ধ্যার জ্ঞান ফিরেছে দেখে মিষ্টি করে হেসে বলে, বাহ, আপনার জ্ঞান ফিরে গেছে ম্যাম। এখন কেমন ফিল করছেন? সন্ধ্যা আস্তে করে বলে, জি ভালো। আচ্ছা, আপনি রেস্ট করুন, আমি আপনার বাড়ির লোককে পাঠিয়ে দিচ্ছি। সন্ধ্যা থতমত খায়। তার বাড়ির লোক আসবে কোথা থেকে? তার মা আর দাদা তো কথাটা মাথায় আসতেই বুকে চিনচিনে ব্যথা হয়। চোখ ঝাপসা হয়ে আসে। ততক্ষণে নার্সটি বাহিরে গিয়ে আয়াসকে পাঠিয়ে দিয়েছে। দরজা খোলার শব্দে সন্ধ্যা সেদিকে তাকাতেই বাকরুদ্ধ হয়ে যায়। অনেকগুলো দিন পর তার শহুরে ডাক্তারকে দেখে চোখ ঝাপসা হয়। মানুষটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সে। নেভি ব্লু কালার শার্টে রক্তের ছোপ ছোপ দাগ তেমন বোঝা গেল না। আয়াস সন্ধ্যার বেডের পাশে বসে শান্ত গলায় শুধায়, এখন কেমন আছো? সন্ধ্যা কাঁপা কাঁপা গলায় বলে, ভালো। আয়াস থম মেরে কিছুক্ষণ বসে থাকে। সন্ধ্যাও নীরব। বাইরে থেকে মাগরিবের আজান গানে আসছে। আজান শেষ হওয়া পর্যন্ত দুজনে নীরবই থাকে।
নীরবতা ভেঙে আয়াস বলে, তুমি এখানে কেন সন্ধ্যা? কাল তো তোমার বিয়ে ছিল, সাথে কেউ এসেছে? বাদল ভাই, আন্টি? মায়ের কথা মনে হতেই ঠোঁট কামড়ে কান্না আটকায় সন্ধ্যা। কোনো রকমে মাথা দুদিকে নাড়িয়ে বোঝায় তার সাথে কেউ আসেনি। আয়াস দীর্ঘশ্বাস নিয়ে আর কিছু জিজ্ঞেস করে না। মেয়েটা আগে কিছুটা সুস্থ হোক, তারপর না হয় জিজ্ঞেস করা যাবে সব। আয়াস সন্ধ্যাকে থাকতে বলে উঠে দাঁড়ায়। কিছুটা সামনে এগিয়ে কি মনে করে আবার পেছনে তাকায়। শ্বাস আটকে কোনো রকমে জিজ্ঞেস করে, তোমার কি বিয়ে হয়ে গেছে সন্ধ্যা? সন্ধ্যা চমকে তাকায়, ফ্যাল করে তাকিয়ে থাকে আয়াসের দিকে। আয়াস যেন অস্থির দৃষ্টিতে তাকিয়ে আছে জবাবের আশায়। মন চাইছে সন্ধ্যার উত্তর হোক না, কিন্তু মস্তিষ্ক বলছে তোর মন চাইলেই তো হবে না। ওর বিয়ে ছিল কাল, হয়তো হয়েও গেছে বিয়ে। মন আর মস্তিষ্কের যুদ্ধর মাঝেই সন্ধ্যা মৃদু কণ্ঠে বলে ওঠে, বিয়ে হয়নি। ব্যাস, বুক থেকে যেন একটা বিশাল পাথর নেমে গেল। আয়াস দ্রুত পায়ে বের হয়ে যায় রুম থেকে। সন্ধ্যার বিয়ে হয়নি বিষয়টা যেন তার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো। আসলেই ভালোবাসার মানুষকে পাওয়াটা হাতে চাঁদ পাওয়ার মতনই। সবার ভাগ্যে কি আর ভালোবাসার মানুষ জোটে? রাত 8টার দিকে আয়াসের বন্ধুমহল হাজির হলো। কেউ জানে না তাদের এখানে কেন আসতে বলা হয়েছে। সন্ধিহান দৃষ্টিতে আয়াসের দিকে তাকাতেই আয়াস সবাইকে নিয়ে সন্ধ্যার কেবিনে আসে। সন্ধ্যাকে শুভ্র বিছানায় শুয়ে থাকতে দেখেই সাফি চেঁচিয়ে ওঠে, ও মা গো, সন্ধ্যার ভূত! আকাশকে পেছন থেকে জাপটে ধরে। সাফির এহেন কাণ্ডে সবাই অবাক। সন্ধ্যাও চমকে ওঠে সাফির চেঁচানোতে। রানা দাঁতে দাঁত চেপে বলে, শালা ভূতের চামচা, সব জায়গায় কি তোর ভূত দেখা লাগে? আকাশ সাফির চাপে চ্যাপটা হয়ে যাচ্ছে। কোনো রকম শ্বাস আটকে বলে, ভাই রানা, বাচ্চা আমারে, আমি এখনই এই মোটর চাপে পাপড় ভাষা হয়ে যাব। রানা আর তমাল মিলে কোনো রকমের সাফি আর আকাশকে আলাদা করে। সাফি তো ভূতের ভয়ে চোখে মুখে অন্ধকার দেখতেছে। আয়েশ বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করে বলে, তোদের ড্রামা শেষ হলে এখন চুপ কর, এটা হসপিটাল। সবাই চুপ করে যায়। লিজা জেরিন সন্ধ্যার কাছে এসে আস্তে করে বলে, তুমি এখানে কিভাবে সন্ধ্যা? কাল না তোমার বিয়ে ছিল? আর হসপিটালেই বা কিভাবে আসলে? সন্ধ্যা কিছু বলার আগেই আয়াস বলল, আমি এনেছি। সবাই প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে আয়াস সবাইকে পুরো ঘটনাটা বলে। কিন্তু কারোরই জানা নেই আসলে সন্ধ্যা ঢাকায় কেন এসেছে। অ্যাক্সিডেন্টের জন্য দুঃখ প্রকাশ করলেও পরে তেমন কিছু না হয় সবাই আল্লাহর শুকরিয়া আদায় করেছে। সন্ধ্যাকে চুপচাপ দেখে কেউ আর তেমন প্রশ্ন করেনি। মেয়েটা না হয় আগে সুস্থ হোক, তারপর সব জানা যাবে। লিজা সন্ধ্যাকে বলে, তুমি থাকো কোথায় সন্ধ্যা? সন্ধ্যা মাথা নিচু করে জবাব দেয়, আজকেই ঢাকায় এসেছি আপু, এইখানে আমার কেউ নেই, কোথায় থাকবো জানি না। আন্টি কোথায়? সে আসেনি? সন্ধ্যা ঠোঁট কামড়ে কান্না আটকায়, মাথা দুদিকে নাড়িয়ে বোঝায় তার মা আসেনি। জেরিন চিন্তিত কণ্ঠে বলে, একা কিভাবে আসলে? আর থাকবেই বা কোথায়? এবারও সন্ধ্যার জবাবের আগেই আয়াস গম্ভীর কণ্ঠে বলে, কোথায় থাকবে আবার? আমার বাড়িতে থাকবে। একটু সুস্থ হলে না হয় আমি গ্রামে দিয়ে আসবো। রানা ঠোঁট চেপে হাসে। সন্ধ্যা চমকে তাকায় আয়াসের দিকে। সে শহুরে ডাক্তারের বাড়িতে থাকবে? আকাশ বলে, কিন্তু বাড়ির বাকি সবাই কি ভাববে যদি কোনো প্রবলেম হয়? সন্ধ্যা না হয় লিজা বা জেরিনের বাড়িতে। আকাশকে পুরো কথা শেষ করতে না দিয়ে থমথমে স্বরে আকাশ বলে, সন্ধ্যা আমাদের বাড়িতেই থাকবে। একবার হারাতে গিয়েও ফিরে পেয়েছি, আর হারাতে দিব না। কথাটা যেন সন্ধ্যার মাথায় আকাশ পড়ার মতো অবস্থা হলো। ফ্যাল করে তাকিয়ে রইল আয়াসের মুখ পানে। বাকি সবাই মিটমিট করে হাসছে। আয়াস কাউকে পাত্তা দিল না। শান্ত কণ্ঠে লিজা আর জেরিনকে উদ্দেশ্য করে বলে, তোরা আজ রাতে একটু থাকতে পারবি? আমি একাই থাকতে পারতাম, কিন্তু তোরা থাকলে সন্দেহ কমফর্ট ফিল করবে। সমস্যা নেই, আমরা থাকতে পারবো। জেরিন সন্ধ্যার কাছে বসতে বসতে বলে, এবার তুই বের হ, আমাদের জন্য খাবার আনতে যা। আয়াস ভ্রু কুচকে তাকিয়ে বলে, বাই এনি চান্স বের করে দিচ্ছিস? জেরিন ভাব নিয়ে বলে, হ্যাঁ দিচ্ছি, এবার ভাগ। আয়াস কিছু বলে না। তার একটু বাড়িতেও যেতে হবে। সেই দুপুর থেকে এই রক্তে মাখা শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। ফ্রেশও হতে হবে। লিজা, জেরিন, আকাশ আর রানার থেকে যাবে। তমাল আর সাফি চলে যাবে এখন। আয়াস আসলে আকাশ আর রানাও রাতে বাড়ি চলে যাবে। যতক্ষণ আয়াস না আসে ততক্ষণই থাকবে শুধু। পুরো বিষয়টাতে একবারও সন্ধ্যা হ্যাঁ না কিছুই বলেনি। আয়াস সন্ধ্যার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে রানাকে বলে, তুই আমার সাথে আয়, খাবার নিয়ে আসিস। আমি বাইরে থেকে একটু বাড়ি যাব। রানা আর আয়াস বের হয়ে আসে। তমাল আর সাফি আগে আগে যাচ্ছে। রানা হেসে বলে, তোর কপালটা ভালো বলতে হবে দোস্ত, নয়তো হারিয়ে যাওয়া জিনিসকে কেউ কি পায়? আয়াস নিঃশব্দে হাসে। চোখ বন্ধ করে শ্বাস নেয়। বলে,
হারাতে হারাতেও হারাইনি, তাই তো ফিরে পেয়েছি। তবে এবার ভীষণ যত্নে রেখে দিব, যাতে আর হারাতে না পারে। রানা প্রশান্তির হাসি হাসে। এক মুহূর্তে এই দুজন ভুলে যায় আয়াসের ফিয়ন্সে সানজিদা আর বাদলের কথা। যেন আয়াস সন্ধ্যার জীবনে তৃতীয় কোনো ব্যক্তিই নেই। আয়াস আর রানা বের হতেই লিজা আর জেরিন চেপে ধরে সন্ধ্যাকে। আকাশ সোফায় বসে ফোন হাতে তাকিয়ে থাকে লিজা জেরিন আর সন্ধ্যার দিকে। লিজা আর জেরিন একটার পর একটা প্রশ্ন করতেছে, অথচ বেচারি সন্ধ্যা না কিছু বুঝতেছে আর না কিছুর উত্তর দিচ্ছে। আকাশ বিরক্ত হয়ে ধমক লাগায় লিজা আর জেরিনকে। দুজনেই চমকে ওঠে। সন্ধ্যাও ভয় পায়। লিজা রাগী গলায় বলে, দুই মুখা বান্দর, আমাদের ধমক দিস কেন? হ্যাঁ তাই তো, একদম ঘাড় মটকে দেবো। আকাশ ভেঙচি কেটে বলে, তোরা দুটোই পেটনি থেকে কম না, প্রমাণ করলি। এখন সন্ধ্যাকে প্রেশার দেয়, মেয়েটাকে ছাড়া এমনিতেই ও অসুস্থ, তারপর তোদের প্রশ্ন ঠেলায় চ্যাপটা হয়ে যাবে। আর তোরা যা প্রশ্ন করছিস তার একটার উত্তর বেচারি জানে বলে মনে হয় না। লিজা আর জেরিন মুখ বাঁকায়, তবুও সন্ধ্যা অসুস্থ বলে আর কথা বাড়ায় না। দুজনে চুপচাপ থাকে। সন্ধ্যাও চুপ করে চোখ বন্ধ করে নেয়। ভীষণ মনে পড়ছে মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো, ভীষণ মনে পড়ছে দাদার সাথে খেলার সময়গুলো, ভীষণ মনে পড়ছে নিজের গ্রাম। চোখের সামনে অস্পষ্টভাবে ভেসে ওঠে মা দাদার মৃত রক্তাক্ত দেহ। সন্ধ্যার চোখ বেয়ে টুপ করে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। সারা রাত নির্ঘুম কাটে আয়াসের। সন্ধ্যা লিজা জেরিন ঘুমালেও সে ঘুমোতে পারেনি। সন্ধ্যাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। আয়াস সারা রাত বসে সন্ধ্যার দিকে তাকিয়েছিল। অদ্ভুতভাবে তার একটুও বিরক্ত লাগেনি। অদ্ভুত প্রশান্তিতে ছেয়ে গেছে মন। এই কদিনের অস্থিরতাটা কমে পুরো মস্তিষ্ক জুড়ে এক শীতল হাওয়া বয়ে গেছে। মন মেজাজ তার দারুণ রকমের ফুরফুরে। আসলেও ভালোবাসার মানুষটার মধ্যে অন্যরকম প্রশান্তি আছে, যাকে দেখলেও মানসিক শান্তি লাগে। সকাল 10টায় সন্ধ্যাকে রিলিজ দেয়। সকাল সকাল আবার আয়াসের বন্ধুদল চলে আসছে। লিজা আর জেরিনের একেবারে সন্ধ্যার রিলিজের পরই বাড়ি ফিরবে। সন্ধ্যার খাবার কেবিনে আনলেও বাকি সবাই বাইরে খেয়েছে। রানা আর আকাশ লিজার বাড়ি থেকে শাড়ি আনছে। লিজা শাড়ি থেকে ভ্রু কুচকে তাকায় রানার দিকে, বলে, তোদের কি বুদ্ধি শুদ্ধি সব আউট হয়ে গেছে? মানে কি? আমরা কি করলাম? লিজা ফোঁস করে শ্বাস করে, বলে, শাড়ি ছাড়া কি অন্য কিছু পাস নাই? বলদের দল, সন্ধ্যা এখন অসুস্থ, ও এখন শাড়ি পরবে কিভাবে? এতে আমাদের কি দোষ? আন্টি তো দিল। তোরা গিয়ে কি চাইছিস? রানা আর আকাশ ততমত খায়। আমতা আমতা করে বলে, সন্ধ্যাকে সবসময় শাড়িতেই তো দেখেছি, তাই ভুল করে আর কি। হইছে, ঢং থামা, তোর বাইরে যা। সবার বের হয়ে গেলে লিজা আর জেরিন সন্ধ্যাকে শাড়ি পরিয়ে দেয়। সন্ধ্যা চুপচাপ পরে নেয়। পায়ে ব্যথা থাকার কারণে ঠিক মতো দাঁড়াতেও পারছে না। কোন রকমের শাড়ি পরা শেষ করে সন্ধ্যা আবার বেডে হেলান দিয়ে বসে। আয়াসরা কেবিনে ঢুকতেই লিজা চিন্তিত কণ্ঠে বলে, আয়াস, সন্ধ্যা তো ঠিক মতো দাঁড়াতেই পারছে না, ও যাবে কিভাবে? আয়াস ভ্রু কুচকে তাকায় সন্ধ্যার দিকে, গম্ভীর কণ্ঠে বলে, পায়েও ব্যথা পেয়েছো? সন্ধ্যা মাথা নিচু করেই মাথা নাড়ায়। অ্যাক্সিডেন্টের কারণে সে হাতে পায়ে মাথায় শরীরের বিভিন্ন জায়গাতেই ব্যথা পেয়েছে। অনেক জায়গায় কেটেও গেছে। ব্যান্ডেজ করা হলেও ব্যথাটা ভালো রকমেরই আছে। আয়াস শান্ত গলায় বলে, আচ্ছা, সব কমপ্লিট তো? সবাই মাথা নাড়ায়। আয়াস এগিয়ে এসে সন্ধ্যার দিকে হাত বাড়াতেই সন্ধ্যা তড়িঘড়ি করে বলে, আমি একা যেতে পারবো। আয়াস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা শুকনো ঢোক গিলে আবারও মাথা নিচু করে নেয়। বাকি সবাই তো মিটমিটিয়ে হাসার জন্যই আছে। আয়াস বিরক্ত নিয়ে বলে, বেশি কথা বললে থাপ্পড় দিয়ে মুখ বন্ধ করে দিব, চুপচাপ থাকো। এমন করা ধমকের সামনে সন্ধ্যার আর কথা আসে না। আয়াস সন্ধ্যাকে বাজা কোলে তুলে নেয়। সন্ধ্যা ভয়ে আয়াসের গলা জড়িয়ে ধরে। মাথা ঘুরিয়ে বাকি সবার দিকে তাকাতেই দেখে সবাই হাঁ করে তাদের দিকে তাকিয়ে আছে। লজ্জায় মিয়ে যায় সন্ধ্যা। মুখ লুকায় আয়াসের প্রশস্ত বুকে। আয়াস ঠোঁট কামড়ে হাসে। তারপর এগোতে এগোতে সবার উদ্দেশ্যে বলে, হাঁগুলো বন্ধ কর, নয়তো আস্ত হাতে ঢুকে যাবে তোদের মুখে। সবাই তবুও হাঁ করে তাকিয়ে থাকে। একসময় আকাশ রানাকে চিমটি কেটে বলে, দোষ, এটা আয়াস তো? রানা আর্তনাদ করে গাঁটটা মারে আকাশের মাথায়। কর্কশ স্বরে বলে, চোখে দেখোস না শালা, এটাই আয়াস। বেটা প্রেমে পড়েছে, তাই চেঞ্জ। এখন তোরাও নিজেরা রিয়াকশন চেঞ্জ করে হাঁটা লাগা। আয়াসের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সবাই। কলিং বেল দিলেও এখনও দরজা খুলেনি। সন্ধ্যা এখনও আয়াসের কোলে। আয়াসকে পিঞ্চ মেরে সবাই কথা বলেও লজ্জা পাচ্ছে সন্ধ্যা। এর মধ্যেই দূর দরজা খুলে আয়াসের মা আফরা। ছেলের সাথে একটা অজ্ঞাত মেয়ে আর তার বন্ধু দলকে দেখে খানিকটা অবাকই হয়। ভাগ্যক্রমে সন্ধ্যার পরনের শাড়ি থেকে আফরা পাবে
তার ছেলে বুঝি বিয়েই করে ফেলেছে। আয়াস কিছু বলতে যাবে, তার আগে আফরা চোখ বড় বড় করে বলে, এটা তুই কি করলি আয়াস? তুই বিয়ে করে ফেললি? একটাবার বাবা মাকে জানালিও না? হায় আল্লাহ, বিয়ে করেছিস, ভালো করেছিস, তাই বলে লুকিয়ে করবি? আয়াস কিছু বলতে নিলেই ফের তার মা থামিয়ে দেয়। খুশিতে গদগদ হয়ে বলে, জীবনে প্রথম একটা কাজের কাজ করলি। দাঁড়া দাঁড়া, আমি বরণ করে ঘরে তুলতেছি। সন্ধ্যার লজ্জায় মাটির নিচে ঢুকে যাওয়ার মতো অবস্থা। আয়াস মায়ের দিকে কপালে ভাঁজ ফেলে তাকায়। তার মাটা যে কবে একটু বুঝবে আল্লাহ মালুম। আফরা সত্যি সত্যি রান্নাঘরের দিকে যেতে নিলেই আয়াস ব্যস্ত গলায় ডাক দেয়। আফরা পেছনে তাকাতেই আয়াস দ্রুত বাড়ির মধ্যে ঢুকে সন্ধ্যাকে সোফায় বসিয়ে মায়ের কাছে গিয়ে বলে, আরে মা, আমি বিয়ে করিনি, তুমি কি পাগল হয়ে গেলে? পেছন থেকে আয়াসের বন্ধু পাটি শব্দ করে হেসে দেয়। আয়াস আফরাকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বলে, শুধু ভালোবাসার কথাটা গোপন করে যায়। আফরা ফ্যালফ্যাল করে ছেলের দিকে তাকিয়ে সন্ধ্যার কাছে আসে। সবাই আগ্রহী চোখে তাকিয়ে আছে। সন্ধ্যা তখনও মাথা নিচু করে বসে আছে। আফরা সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে, মাশাআল্লাহ। কিছুক্ষণ চুপ থেকে সন্ধ্যার থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে তোলে। তারপর আফসোসের সুরে বলে, আরে এত সুন্দর মাইয়াটা আমার ছেলের বউ না? পুরো একদিন বাদল, বকুল আর তাদের পরিবার সন্ধ্যাকে নিজেদের গ্রাম সহ আশেপাশে গ্রামে খুঁজেও পায় না। বকুল আর বকুলের মা রীতিমতো কান্না শুরু করেছে। সারা রাতও তারা খুঁজেছে। বাদলের মুখ থমথমে আছে। বকুলের মা কান্না করতে করতে বলে, মা মরা মাইয়াটার না জানি কোন বিপদ হইল। আল্লাহ কেন যে মাইয়াটার উপরে এত বিপদ ফালায়। বাদল তখনও চুপ। বকুল আস্তে করে তার পাশে এসে বলে, ভাইয়া, সন্ধ্যার সত্যি কোনো বিপদ হয়নি তো? বাদল শান্ত গলায় জবাব দেয়, বুঝতেছি না, পুরো গ্রাম, পাশের গ্রাম খুঁজে শেষ করেছি, অথচ সন্ধ্যাকে খুঁজে পাইনি। বুঝতেছি না কিছু। তারপর দুজনেই চুপ করে গেল। বাদল কিছুক্ষণ ভেবে বলে, সন্ধ্যা কোথাও চলে যায়নি তো? কথাটা যেন বিস্ফোরক ঘটালো। পরিবেশ মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। বকুলের মায়ের কান্নাও থেমে গেছে। তিনি অবাক কণ্ঠে বলেন, মাইয়াটা একা একা কই যাইব? পাগলের মতো কি কর সেগুলান? ঘরের ভেতর থেকেও ও উধাও কেমনে হলো? ওকে কেউ জোর করে নিয়ে গেলে তো বকুল বুঝতো, তাই না? বাদলের কথায় যুক্তি থাকলেও কেউ তা মানতে চাইল না। বাদলও দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল, কোনো রকম কথা বাড়ালো না। সে সময় দৌড়ে আসে রিনি। সরাসরি বাদলের কাছে এসে দাঁড়ায়। মেয়েটাকে কাঁদতে দেখে আর হঠাৎ করে আসতে দেখে সবাই খানিকটা চমকায়। বাদল কিছু জিজ্ঞেস করার আগে রিনি ব্যস্তভাবে ভাঙা গলায় বলে, বাদল ভাই, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আপনি প্লিজ বিয়েটা আটকান। থতমত খায় বাদল, বকুল। বাদল একবার বকুলের দিকে তাকিয়ে রিনির হাত চেপে ধরে। তারপর বাড়ি থেকে বের হয়ে কিছুটা দূরে বাগানে গিয়ে দাঁড়ায়। চাপা রাগ দেখিয়ে বলে, পাগল হয়ে গেছো নাকি? কি হয়েছে তোমার? রিনি ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। কান্না থামে না। বাদল কিছুটা সময় দেয় রিনিকে। শান্ত গলায় বলে, আচ্ছা কান্না থামাও আর বলো কি হয়েছে। রিনি কিছুক্ষণ পর শান্ত হয়। তারপর ছলছল দৃষ্টিতে বাদলের দিকে তাকিয়ে আকুতি ভরা কণ্ঠে বলে, আমাকে বিয়ে করবেন বাদল ভাই? আমি আপনাকে ছাড়া কাউকে যে মানতে পারবো না। প্লিজ বাদল ভাই, বিয়ে করবেন আমাকে? আয়াস হসপিটাল থেকে আসার পর সেই যে রুমে ঢুকেছে আর বের হওয়ার নাম নেই। এদিকে আফরা সন্ধ্যাকে নিয়ে ব্যস্ত। সে সন্ধ্যার সাথে মন খুলে গল্প করছে। এদিকে বেচারি সন্ধ্যা নতুন মানুষের মধ্যে এত বেশি মিশতে পারতেছে না। আফরা হয়তো বুঝলো সন্ধ্যার বিষয়টা, তাই সে নিজের কথা বলা কমিয়ে সন্ধ্যাকে নানান বিষয়ে জিজ্ঞেস করতে থাকে। সন্ধ্যাও হা হুতে উত্তর মেলাচ্ছে। এক পর্যায়ে রান্নার সময় হয়ে গেলে সন্ধ্যাকে বসতে বলে তিনি চলে গেলেন রান্নাঘরে। আফরা যাওয়ার পর সন্ধ্যা আরও একা হয়ে গেল। পায়ে ব্যথার জন্য নিজে হেঁটে যেতেও পারবে না, তাই চুপচাপ নিজের রুমে বসে থাকে। একবার এদিক তো আরেকবার ওদিক তাকায়। দেওয়ালে টাঙানো একটা ছবির ফ্রেমে চোখ আটকে যায় সন্ধ্যার। সেখানে একটা 22-23 বছরের মেয়ের সাথে হাসি মুখে দাঁড়িয়ে আছে আরেকটা পিচ্চি ছেলে। মহিলাটির মুখে প্রচুর মায়া। কিছুক্ষণ তাকিয়ে থাকলেই আর চোখ সরাতে ইচ্ছে করবে না। সন্ধ্যাও ঠিক কতক্ষণ তাকিয়েছিল জানা নেই। ধ্যান ভাঙে আয়াসের কণ্ঠে। আয়াস গম্ভীর কণ্ঠে বলে, ওই দিকে কি দেখছো? সন্ধ্যা মৃদু কণ্ঠে আওড়ায়, ওই মেয়েটা আর ছোট ছেলেটা কে দেখছি? আয়াস পেছনে তাকিয়ে একবার ছবিটা দেখে দীর্ঘশ্বাস নিয়ে বলে, তুমি কিছু খেয়েছো? সন্ধ্যা মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। আয়াস কিছুক্ষণ চুপ থাকে, তারপর মৃদু স্বরে বলে, তোমাকে কিছু জিজ্ঞেস করি। সন্ধ্যা এবারও মাথা নাড়ায়। আয়াস বলে, তুমি ঢাকাতে কি করতেছো, তাও একা একা? সন্ধ্যা হয়তো জানতো আয়াসের প্রশ্ন এমনই হবে,
তাই নিজেকে শক্ত করে নিল উত্তর দেওয়ার জন্য। আয়াস প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিজেকে ধাতস্থ করে মুখ খুলে সন্ধ্যা। আপনারা চলে আসার পরের দিন আমার রেজাল্ট বের হয়। রেজাল্ট পেয়ে সবাই অনেক খুশিই ছিলাম, কিন্তু গলা ভার হয়ে আসে সন্ধ্যার। আয়াস আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে সন্ধ্যার মুখ পানে। সন্ধ্যা ভাঙা ভাঙা গলায় বলে, বাড়ি এসে দেখি বারান্দায় আমার মা আর দাদার রক্তাক্ত দেহ পড়ে আছে। আমার মা আর দাদাকে কে যেন আমার থেকে কেড়ে নিয়েছে, আমাকে একা করে দিয়েছে পুরো পৃথিবীতে। আমাকে শূন্য হাতে ফেলে মা আর দাদাও চলে গেছে। আয়াস কেঁপে ওঠে সন্ধ্যার বলা কথায়। সে স্তব্ধ হয়ে গেছে ওই একটি বাক্যেই। সন্ধ্যা তখন শব্দ করে কেঁদে ওঠে। আয়াসের কি হলো কে জানে, উঠে গিয়ে শক্ত করে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। সন্ধ্যাও আঁকড়ে ধরে আয়াসকে, হাউমাউ করে কাঁদতে থাকে। এতগুলো দিনের কান্না এখন উগলে আসে। মানুষটার প্রশস্ত বুক চেয়েছিল সন্ধ্যা কান্নার জন্য, আর ভাগ্যের পরিহাসে পেয়েও গেল। আয়াসের চোখের কোনো জল চিকচিক করে ওঠে। এত কিছু হয়ে গেছে, অথচ সে জানেও না। আল্লাহ জানে মেয়েটার ওপর দিয়ে কত কি গেছে। আয়াস আরও শক্ত করে আগলে নেয়। সন্ধ্যার কান্নার শব্দে ছুটে আসে আফরা। আয়াস আর সন্ধ্যাকে এই অবস্থা দেখে প্রথমে ঘাবড়ে গেলেও পরে আস্তে করে সরে যায়। সন্ধ্যার কান্নারত মুখ দেখে আর কিছু বলে না। অনেকটা সময় কেটে যায় সন্ধ্যার কান্না করতে করতে। একসময় শান্ত হয়ে যায়। আয়াসের বাহু থেকে সরে এসে মাথায় নিচু করে বসে থাকে। আয়াস কিছু বলতে নিয়েও বলে না। ফোন বের করে কল দেয় রানার কাছে। রানা তখন বাড়িতে, আজ সবাই ছুটি নিয়েছে। আয়াস বেশ কয়েকদিনের জন্য নিলেও বাকি সবাই একদিনের জন্য নিয়েছে। আয়াস রানার সাথে কথা বলে ফোন কেটে আবার সন্ধ্যার কাছে আসে। সন্ধ্যা তখনও হেসকি তুলে কাঁদছে। আয়াস রুম থেকে বের হয়ে নিচে আসে। আফরা চিন্তিত মুখে রান্না করছিল। আয়াস ফ্রিজ থেকে পানি বের করতে করতে আফরাকে উদ্দেশ্য করে বলে, কিছু হয়েছে মা? আফরা ছেলের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়, বলে, সন্ধ্যা কাঁদছিল কেন ওভাবে? আয়াস দীর্ঘশ্বাস নেয়, কিছুক্ষণ চুপ থেকে বলে, রানারা আসুক, একসাথে সব শুনবো। আফরা আর কিছু বলে না, চুপচাপ রান্না করতে থাকে। আয়াস পানি খেয়ে সরাসরি নিজের রুমে চলে যায়। রানা, আকাশ, তমাল, সাফি, লিজা, জেরিন, আফরা সবাই চুপচাপ বসে আছে লিভিং রুমে। সন্ধ্যার কান্নার বিষয়ের পুরোটাই শুনেছে সবাই। সায়দা আর সন্ধ্যার দাদা মারা গেছে বিষয়টা মানতে পারছে না কেউই। আফরার মায়া হচ্ছে সন্ধ্যার কথা ভেবে। এত মিষ্টি একটা মেয়ের পরিবার বলতে কেউ নেই, ভাবতেই কষ্ট হচ্ছে। আয়াস গম্ভীর পরিবেশকে শান্ত করতে বলে, সন্ধ্যা এখনও চুপচাপ বসে আছে, তোদের শোক পালনের জন্য ডাকেনি। তোরা থাকলে ওর ভালো লাগবে, ওর কাছে চল। সবাই মাথা নাড়িয়ে সায় দেয়। নিজেদেরকে স্বাভাবিক করে সন্ধ্যার রুমে আসে। সন্ধ্যা সবাইকে দেখে খানিকটা অবাকই হয়, তবুও নিজেকে সামলে হাসার চেষ্টা করে বলে, তোমরা সবাই এখানে? জেরিন হেসে বলে, তোমার সাথে আড্ডা দিতে আসলাম। তুমিও তো একা একাই আছো, আর আমারও সবাই তোমাকে মিস করতেছিলাম। আচ্ছা সন্ধ্যা, আগে বলো, তোমাদের গ্রামে কখনো ভূত বের হয়নি? পাশ থেকে রানা সাফিকে গাঁটটা মেরে বলে, কেন, ভূতের কি বিয়া করাবি নাকি? ভূত তো চিৎকার শুনে ভয় পাবে, আর যেটা জাপটে ধরছিস তাতে ভূত নিজের চ্যাপটা লেগে যাবে। সাফি ভেঙচি কাটে। তমাল বলে, তোরা ভূতের সাথে ওর বিয়ে দিতে চাইছিস? দেখ গিয়ে ভূত ওরে রিজেক্ট মারবে। রিজেক্ট মারলে তোর বোনরে পটামু। খবরদার ওইদিকে নজর দিবি না, হারামি। আকাশ হাসতে হাসতে বলে, সাফি তমালের বোন তো কেবল 7-এ পড়ে, তুই ওই পিচ্চিরে সামলাবি কেমনে ভাই? পাশ থেকে লিজা পিন্স মেরে বলে, কেন? যখন পিচ্চি কান্না করবে তখনও ফিডার খাওয়াবে আর কোলে নিয়ে চলবে। ও বাবুটা কাঁদে না, আমার সোনা বাবুটা। লিজার কথা বলার ভঙ্গি দেখে সন্ধ্যা ফিক করে হেসে দেয়। সাথে বাকি সবাইও হেসে ওঠে। কিছু মুহূর্তের জন্য ভুলে যায় সব তিক্ত অতীত, সব তিক্ত স্মৃতি। আফরা খাবার নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলে, হয়েছে তোদের বিয়ে ফিডারের কাহিনী, এবার নিজেরা গিয়ে খাওয়া শেষ কর, আর সন্ধ্যাকে আমি খাইয়ে দিচ্ছি। জেরিন কণ্ঠে দুষ্টুমি এনে বলে, কেন আন্টি, খালি কি তোমার না হওয়া বৌমাকেই খাওয়া দিলে হবে, নাকি না হওয়া বৌমাকে পার্মানেন্ট বৌমা বানাতে হবে? আফরা মাছি তাড়ানোর ভঙ্গিমায় বলে, হোস হোস, সব যা ভাগ। আমার না হওয়া বৌমাকে পার্মানেন্ট বৌমা বানাবো নাকি কি করব আমি দেখে নেব। আয়াস ফোনে মনোযোগ দিয়ে বিড়বিড় করে বলে, এই উড়নচণ্ডীর স্বভাব জানলে পার্মানেন্ট বউ বানানোর শখ মিটে যাবে। কথার এক পর্যায়ে রানা সবাইকে থামিয়ে দেয়। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে রানা বলে, সামনের সপ্তাহে আমার বোনের বিয়ে, নিশ্চয় কেউ ভুলিসনি। আকাশ হাহুতাশ করে বলে,
ভুলবো কেমনে ভাই, তোর বোনটা আমার ছেঁকা দিয়ে বিয়ে করে নিতেছে। আহারে। রানা আকাশের পেছনে লাথি দিয়ে বলে, শালা কথার মধ্যে ব্যাগড়া দিলে এক লাথিতে উগান্ডার কাইল্লা ছেড়ির কাছে পাঠামু। আকাশ হাত দিয়ে পেছনে ডলতে ডলতে বলে, এহ, এক লাথিতে এলাকার মোড় পার করতে পারলো না, আবার নাকি পাঠাবে উগান্ডা। তুই থামবি তাই না? দাঁড়া শুধু। রানা আকাশকে পুরো ঘরে দৌড়ানি দিতে থাকে। সবার হাসতে হাসতে অবস্থা খারাপ, শুধু আয়াস ভ্রুকুচকে এদের কাণ্ড দেখছে। সন্ধ্যা আফরার হাতে খাচ্ছিল, এদের কাহিনী দেখে হাসতে হাসতে খাবার গলায় আটকে যায়। রানার আকাশ ছোটাছুটি বন্ধ করে দ্রুত এগিয়ে আসে। আয়াস দ্রুত পানি নিয়ে সন্ধ্যার কাছে বসে আগে পানি খাওয়ায়। অস্থিরভাবে সন্ধ্যার মাথায় হাত বুলাতে থাকে। আফরা পিঠে হাত বুলাচ্ছে। লিজা, জেরিন, তমাল, সাফি তারাও ব্যস্ত হয়ে গেছে। সন্ধ্যার কাশি বন্ধ হয়ে গেলেও হুট করেই কেঁদে ওঠে। সবাই আরও অস্থির হয়ে পড়ে। সন্ধ্যা ভাঙা গলায় বলে,